বিয়ের প্রথম রাতেই আমার ছেলের ঘর থেকে চিৎকার শোনা যায়। সকাল হলেই কনে ডিভোর্স দিয়ে দেয় এবং বলে আপনার ছেলে ডাক্তারি পরীক্ষা করান। আমি আমার ছেলেকে 3 বার বিয়ে দিয়েছি এবং এই একই ঘটনা 3 বারই ঘটেছে। চতুর্থবারের মতো আমি নিজেই আমার ছেলের ঘরে কনে সেজে বসেছিলাম। 10 মিনিট পরে যা ঘটেছিল তা আমার আত্মাকে নাড়া দিয়েছিল। কারণ আমার ছেলে, আজ আমার ছেলের দ্বিতীয় বিয়ে। তার প্রথম বিয়েতে কি হয়েছিল আমি তা ভুলে যেতে চেয়েছিলাম, কারণ সেটি একটি খুব অদ্ভুত ঘটনা ছিল। আজ ছিল তার দ্বিতীয় বিয়ে। আমি নিশ্চিত ছিলাম যে নতুন বউ আমার ছেলের যত্ন নেবে। আমার ছেলে অনেক টাকা উপার্জন করেছিল। সে খুব ভালো এবং খুব সুন্দর দেখতে ছিল। সে এই পরিবারের একমাত্র উত্তরাধিকারী ছিল, তাই সবাই তাকে ভালোবাসত। সেই জন্য এই বিষয়টা কারোর অদ্ভুত মনে হয়নি। তার দ্বিতীয় বিয়ে এত তাড়াতাড়ি হতে চলেছে সেই জন্য আমার হৃদয় ধড়ফড় করছিল। রাত যত ঘনিয়ে আসছিল আমার হৃদয় ততই দ্রুত স্পন্দন করছিল এবং আমি খুব চিন্তিত হয়ে পড়ছিলাম। আমার মেয়েও এই বিষয়ে সবটা জানত, তাই সে আমার মতোই চিন্তিত ছিল এবং বলেছিল যে যদি আজ এই ঘটনা আবার ঘটে তবে কি হবে। আমি বললাম, তুমি ভালো কিছু বলো, আমি এমনিতেই চিন্তিত। এখন সব অতিথি এসেছেন। গতবার দেশে মহামারীর কারণে আমরা এত লোককে আমন্ত্রণ জানাতে পারিনি, তাই আত্মীয় স্বজন সবাই অনেক উৎসাহ নিয়ে এই বিয়েতে এসেছিলেন। সেই জন্য মানুষ আগের বিয়ে সম্পর্কে তেমন কিছু জানতো না এবং কি হয়েছিল তাও জানতো না, আর এটাও জানতো না যে তাদের আবার বিয়ে কেন হচ্ছিল। আমার ছেলে এতে খুব খুশি ছিল, কোনো সমস্যা ছিল না। যেহেতু এই স্ত্রী তার প্রথম স্ত্রীর চেয়ে বেশি সুন্দরী ছিল এবং বয়সের দিক থেকেও ছোট ছিল, তাই সে সুখী হবে এটাই স্বাভাবিক। তখন শীতকাল ছিল, বেশিরভাগ অতিথি বাড়ির মধ্যে ছিলেন আর অনুষ্ঠান বাইরে চলছিল। নাচ গান চলছিল, লোকেরা একে অপরের সাথে মজা করছিল। আমি বৌদিকে বলেছিলাম যে কনে অন্য শহর থেকে এসেছে এবং সে খুব ক্লান্ত। আমার মনে হয় আজ তাকে বরের ঘরে পাঠানো উচিত নয়। আমার বৌদি বলল, তোমার কি হয়েছে? তার সবেমাত্র বিয়ে হয়েছে, কেন তুমি তার প্রথম রাতটি নষ্ট করতে চাচ্ছ? আমি জানি যে বিয়ে করে সবাই ক্লান্ত হয়ে যায়, কিন্তু তার এখন অল্প বয়স। কফি খাওয়াও, ও ঠিক হয়ে যাবে। তাছাড়া সকালে রিসেপশন ও আছে। আমি বললাম, বেচারি অনেক ক্লান্ত হবে। আমার বৌদি বলল, আজকাল কেউ এত তাড়াতাড়ি ক্লান্ত হয় না। মেয়েরা বিয়ে করতে খুব পছন্দ করে। তাকে তোমার ছেলের ঘরে পাঠিয়ে দাও। এখন রাত 12টা হয়ে গেছে, সকালে উঠে রেডি হতে হবে। আমি জানি না কেন তুমি এত সময় নষ্ট করছো। সব আচার অনুষ্ঠান তো সম্পূর্ণ হয়েছে, নাচ গান করে সবাই ক্লান্ত। বেচারা কোনেও রুমে যেতে চায়। আমার বৌদি একটা ছোট্ট কথাকে অনেক বড় করে বলতে ভালোবাসত। সে ছিল আমার থেকে বড়, তাই আমি ভেবেছিলাম আমার তার সাথে পরামর্শ করা উচিত। সে আমাকে সব জিনিসগুলি গুছিয়ে বলেছিল এবং তারপরে সে নিজেই বলেছিল যে এখন কোনে ঘরে যাবে। তারপর কনেকে রুমে নিয়ে যাওয়া হলো। বাকি সবাইকে রুম থেকে বের করে কনের পাশে আমি কিছুক্ষণ বসলাম। আমি বললাম, দেখো তুমি তোমার পরিবারের সবচেয়ে বড় এবং তুমি খুব ধৈর্যশীল মেয়ে, এজন্যই তোমাকে ভালো লেগেছে। আমরা যখন বিয়ে করি তখন কিছু জিনিস থাকে যা আমরা পছন্দ করি না, কিন্তু তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। সে বলল, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। আমি বললাম, আমার ছেলে যদি কিছু উল্টো পাল্টা বলে তাকে তুমি কান দিও না জানো। ঘরের ব্যাপার ঘরেই রেখো, সকালে আমাকে বলবে, আমি তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আমার কথা শোনার পর সে কিছুটা নার্ভাস হয়ে গেল। আমি কি নিয়ে কথা বলছিলাম তা নিয়ে সে বুঝতে না পেরে কিছুটা নার্ভাস হয়ে গেল। তারপর সে বলল, ঠিক আছে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। এখন এই বাড়ির সম্মানও আমার সম্মান। আমি কনের ঘর থেকে বেরিয়ে এলাম, সবাই নিজের নিজের বিছানায় ঘুমাতে গেল। বাড়িতে অনেক নীরবতা ছিল, কারণ সবাই খুব ক্লান্ত ছিল, তাই সবাই ঘুমিয়েছিল। শীতের রাতগুলো এমনিতেই অনেক শান্ত হয়, কিন্তু আমি ঘুমাতে পারিনি। অবশেষে ঘুমাতে গেলাম, কিন্তু আমার চোখে ঘুম ছিল না, আর আমার চোখ বারবার ঘড়ির দিকে যাচ্ছিল। আর ভাবছিলাম যত তাড়াতাড়ি হোক যেন সব ঠিক হয়ে যায়, তবে আমার সব দুশ্চিন্তা শেষ হয়ে যাবে। কিন্তু রাত 2:30 বাজার সাথে সাথে আমি একটি প্রচন্ড চিৎকার শুনতে পাই এবং তারপরেই আমি বুঝতে পারি যে এখন কি ঘটতে চলেছে। এরপরে বারবার চিৎকার শুরু হয়েছিল। এটি একটি মেয়ের চিৎকারের শব্দ ছিল এবং আমি জানতাম সেই মেয়েটি কে হতে পারে। সমস্ত অতিথি ধীরে ধীরে ঘুম থেকে উঠে পড়ে। হঠাৎ আমার ছেলের ঘরের দরজা খুলল এবং আমার পুত্রবধূ পাগলের মতো চিৎকার করে বেরিয়ে গেল। এমনকি সে বুঝতেও পারেনি যে তার কাছে কোনো ওড়না নেই। সে সেই পোশাক পরে দৌড়ে বেরিয়ে এসেছিল এবং বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিল। তখন কিছু মহিলা তাকে ধরে আর জিজ্ঞাসা করে যে তার সাথে কি হয়েছে, এবং সবাই তাকে সামলাতে শুরু করে, কিন্তু সে অজ্ঞান হয়ে যায়। যখন সে অজ্ঞান হয়ে যায় তখন তার উপর জল ছিটানো হয়, কিন্তু আমার পুত্রবধূর মুখে জল ছিটিয়ে দেওয়ার পরেও তার জ্ঞান ফেরে না। তার পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। আমি তাকে হাসপাতালে নিতে চাইনি, কারণ এটি নিয়ে আবারও সমালোচনা হবে, কিন্তু অন্য কোনো বিকল্প ছিল না। বেচারা মেয়েটির কোনোভাবেই জ্ঞান ফিরছিল না। তার বাবা মাকেও খবর দেওয়া হয়েছিল, তারাও একে অপরের কানে কথা বলতে শুরু করেছিল। না জানি আমাদের মেয়ের কি হয়েছে, তার সাথে কি আচরণ করা হয়েছে তা আল্লাহই ভালো জানেন। তারা সবাই অদ্ভুত চোখে আমার দিকে তাকিয়েছিল, আর আমি চিন্তিত হয়ে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছিলাম। আমি বাড়িতে ফিরে আমার ছেলেকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম যে সে এখন কি করছে, কিন্তু সে ঘরে ছিল না, তার ফোনটিও বন্ধ ছিল। ঘরের অবস্থা একেবারে স্বাভাবিক ছিল, কিছু ভেঙে ও যায়নি বা এমন কিছু দেখে মনে হচ্ছে না যে সে তার স্ত্রীর উপর হাত তুলেছে। সম্ভবত আমার ছেলে রাকিব মানুষের প্রশ্ন এড়াতে কোথাও চলে গিয়েছিল। এই মুহূর্তে আমি আমার পুত্রবধূকে নিয়ে চিন্তিত ছিলাম। আমি হাসপাতালে ফিরে যাই, 2-3 ঘন্টার মধ্যে হাসপাতালের লোকেরা তাকে ছেড়ে দিয়েছিল। আমার পুত্রবধূ আমাদের বাড়িতে আসতে চায়নি। আমি খুব নার্ভাস ছিলাম, কিন্তু তার মা আমার পুত্রবধূকে বুঝিয়েছিলেন যে তোমার শ্বশুর বাড়ি চলে যাও, নইলে আমি মানুষকে কি জবাব দেব, মানুষ বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করবে। আমিও আমার পুত্রবধূকে বুঝিয়েছিলাম যে সকালে এখনো আচার অনুষ্ঠান আছে, সেগুলি শেষ করে মায়ের বাড়িতে চলে যাও, আমি তোমাকে আটকাবো না। সে এই কথা শুনে ভীষণ রেগে যায় আর বলে, চলে যাক তোমার আচার অনুষ্ঠান, আমি তোমার
বাড়িতে এক মুহূর্তের জন্য থাকবো না। আমি আমার বাড়িতে যাব এবং আমাকে আজ কোনো সমাজ বা আইন কেউই আটকাতে পারবে না। আমি একজন শিক্ষিত মেয়ে এবং আমার নিজের মতো করে জীবন যাপন করার অধিকার আমার আছে। আমি তোমার ছেলের সাথে এক মুহূর্তের জন্য থাকতে চাই না। আমার পুত্রবধূ তার রায় দিয়েছে। আমি চোখে জল নিয়ে তার দিকে তাকিয়েছিলাম। আমার প্রথম পুত্রবধূর ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটেছিল। সে ছিল আমার খুব প্রিয়। সে আমার মেয়ের বন্ধু ছিল এবং আমার মেয়ে তাকে খুব পছন্দ করত। সে খুব আনন্দের সাথে তাকে বাড়িতে নিয়ে আসতো। সে একজন ধনী পিতার কন্যা ছিল। সে খুব সুন্দর মেয়ে ছিল। আমিও তার বাড়িতে আসাটা পছন্দ করলাম। কিছুদিনের মধ্যেই আমার মনে হয়েছিল যে সে রাকিবকে পছন্দ করতে শুরু করেছে এবং সেই কারণেই আমি সম্পর্কটি পাঠিয়েছি। কিন্তু বিয়ের পরে তার সাথেও একই ঘটনা ঘটেছিল। বিয়ের প্রথম রাতে সে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যায় এবং তারপরে আমার ছেলের মুখও দেখতে অস্বীকার করেন। সবাই তাকে অনেক কিছু বুঝিয়েছে, তোমার জীবন নিয়ে ভাবো। কিন্তু সে বলে আমার জীবন নষ্ট হয়ে গেছে। এখন এখানে তোমার ছেলের সাথে আমি থাকবো না। আমার ছেলেও ফোনের কোনো উত্তর দিচ্ছিল না। আমি জানি না সে কোথায় গিয়েছিল। মেয়েটির বাবা বারবার বলছিলেন যে আপনার ছেলেকে ফোন করুন। আমাদের তাকে জিজ্ঞাসা করা উচিত যে সে আমাদের মেয়ের সাথে কি করেছে। তারপর যখন রাকিব বাড়িতে এসেছিল সবাই তাকে অনেক প্রশ্ন করছিল, কিন্তু সে একদম চুপ ছিল, কিছু বলছিল না। মেয়েটির বাবা মা মেয়েকে সঙ্গে নিয়ে চলে গিয়েছিলেন এবং সেখানে প্রচুর নাটক হয়েছিল। অতিথির সামনে আমাদের মান সম্মান নষ্ট করার জন্য ফাঁক রাখেনি মেয়ের বাবা মা। কিন্তু রাকিব মুখ থেকে একটা কথাও বলছিল না। রাকিবের বাবা ইতিমধ্যে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমাকে একাই সমস্ত অপমান সহ্য করতে হয়েছিল। বাড়িতে জড়ো হওয়া লোকেরাও আমাদের অনেক কিছু বলেছিল। মেয়েটির মাকে তো নিয়ন্ত্রণ করতেই পারছিলাম না। সে বলছিল আমার মেয়ের জীবন তো ধ্বংস হয়ে গেছে। আমার মনে হলো আজ যদি মিলন মানে রাকিবের বাবা বেঁচে থাকতেন তাহলে এত তাড়াতাড়ি আমি সাহস হারাতাম না। রাকিব পরিবারের বড় ছেলে ছিল। আমার রাকিবের চেয়ে ছোট একটি মেয়ে ছিল যে কলেজে পড়তো। সবাই নিজেদের মধ্যে ফিসফিস করছিল, রাকিবকে নিয়ে নানা ধরনের গল্প তৈরি হচ্ছিল। কেউ বলছিল জানি না বাবা, হয়তো রাকিব পাগল নাকি। আবার কেউ বলছিল যে হয়তো রাকিব মানসিক রোগী। আবার কেউ বলছিল যে না জানি সে নববধূর সাথে কি করেছে, যে কারণে সে এত বেশি ভয় পেয়েছিল। কিন্তু আমার কাছে এই সবের কোনো উত্তর ছিল না। তবে এটা ঠিক যে যখন মানুষ আসল ঘটনাটা জানতে না পারে তখন তারা তাদের নিজস্ব গল্প তৈরি করে এবং তাদের নিজের গল্পগুলি আসল সত্যের চেয়ে বেশি বিপজ্জনক। কিন্তু সমস্যাটা ছিল যা তা আমি জানতাম না। কেন আমার পুত্রবধূরা রাতে চিৎকার করে আর আমার ছেলের ঘর থেকে পালিয়ে যেত? সেই মেয়েটিও আমাকে কিছু বলেনি। আমি নিজের মনে ভাবলাম হয়তো সে তার বাবা মাকে কিছু বলেছে। আমি সত্যটা জানার জন্য তাদের বাড়িতে ফোন করেছিলাম, যদিও তারা আমাদের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছিল। কিন্তু একজন মানুষ হিসেবে আমি তার খোঁজ নেওয়ার জন্য ফোন করেছিলাম। মেয়েটির মা ফোনটি তুলেছিলেন। আমি জিজ্ঞেস করেছিলাম এখন তাদের মেয়ে কেমন আছে। আমার কণ্ঠস্বর শুনে তিনি রেগে গিয়েছিলেন। তিনি বলেন আমার মেয়ে এখন সুস্থ হয়নি। আর আমার প্রথম পুত্রবধূর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। আমার মেয়ে আমাকে বলেছিল যে সে কমপক্ষে 6-7 মাস ধরে অসুস্থ ছিল। কিন্তু আমার ছেলের সমস্যাটা কি ছিল? আমি তো কিছুই বুঝতে পারিনি যে কি অভাব ছিল যার জন্য তার স্ত্রীরা ভয়ে পালিয়ে যেত। রাকিব খুব সাধারণ ছিল, শৈশব থেকেই সে কম কথা বলতো। কিন্তু তার মধ্যে এমন কোনো আচরণ ছিল না যা এখন অস্বাভাবিক হতে পারে। রাকিব আমার প্রথম সন্তান ছিল। আমরা তাকে অনেক ভালোবাসা দিয়ে বড় করেছিলাম। কিন্তু আমাদের এত ভালোবাসা দেওয়ার পরেও সে নষ্ট হয়নি। হ্যাঁ, সে তার সৌন্দর্য নিয়ে গর্বিত ছিল। সে বলতো যে সবাই আমার সৌন্দর্য আর স্মার্টনেসের সামনে বাকিরা কিছুই না। সে ভালো ব্র্যান্ডের জিনিস পরতে খুব পছন্দ করত। পড়াশোনাতেও ভালো ছিল, সময়মতো চাকরিও পেয়েছিল। তার বোনের জন্য ও সে একজন দায়িত্বশীল ভাই ছিল। সে তার বোন সীমাকে কলেজে নিয়ে যেত এবং তাকে ফিরিয়ে আনতো। আর আমাকে বাড়ির খরচের জন্য অর্থ দিত। কখনো আমার সাথে উচ্চস্বরে কথাও বলতো না। তার সেরকম কোনো বন্ধুও ছিল না যার সঙ্গে পরে সে নেশা করত। তার খুব অল্প বন্ধু ছিল। তার যে সবচেয়ে ভালো বন্ধু ছিল সে বিদেশে থাকতো। কখনো সে তার সাথে ফোনে কথা বলতো, কখনো সে আমার সাথেও তার বন্ধুর কথা বলাতো। সে আমাকে বলতো মা আমরা সীমাকে এই ছেলের সাথে বিয়ে দিয়ে দিই, সে খুব ভালো ছেলে। সবকিছু মিলিয়ে সব স্বাভাবিক ছিল। কিন্তু দুবাই যা ঘটেছিল তা মোটেও স্বাভাবিক ছিল না। আমি জানি না আমার ছেলের মধ্যে কি অভাব ছিল। সে তার স্ত্রীদের সাথে কি করতে যায় তারা পালিয়ে যেত। দিনটা ধীরে ধীরে কাটতে লাগলো। রাকিব খানিকটা স্বাভাবিক হয়ে গিয়েছিল। এখন সে বাড়িতে একটু কথা বলছিল। এবার আমি ভেবেছিলাম যে আমার রাকিবকে তৃতীয়বার বিয়ে দেবো এবং এমন একটি মেয়ের সাথে বিয়ে দেবো যে আমাকে বলবে যে রাকিব ফুলসজ্জার মতো একটি রাতে ঘরে কি করে যা কনেকে পালিয়ে যেতে বাধ্য করে। রাকিব তার অন্য 2 স্ত্রী থেকে তালাক নিয়েছিলেন। আমিও চেয়েছিলাম এই পুত্রবধূটি অন্তত আমার বাড়িতে থাকুক এবং এখান থেকে পালিয়ে না যাক। আমি কারো জীবন নষ্ট করতে চাইনি, কারণ আমিও একটি মেয়ের মা ছিলাম এবং আমি খুব ভালো করেই জানতাম যে বিবাহ বিচ্ছেদের দাগ একটি মেয়ের জন্য কতটা লজ্জাজনক হতে পারে। অনেক চিন্তা ভাবনার পর আমি এই সিদ্ধান্ত নিলাম যে আমি রাকিবকে এমন একজন বিবাহিতা মহিলার সাথে বিয়ে দেব যিনি ইতিমধ্যে বিবাহিত এবং তালাকপ্রাপ্ত বা বিধবা। শীঘ্রই আমি এমন একটি মেয়েকে খুঁজে পেলাম। মেয়েরাও বিয়ে করার জন্য তাড়াহুড়ো করছিল, তাই তারাও খুব বেশি খোঁজ খবর নেয়নি। মেয়েটি অল্প বয়সী ছিল, কিন্তু খুব সুন্দর ছিল না, ঠিকঠাক ছিল। রোগা পাতলা চেহারা ও স্বাভাবিকের চেয়ে একটু ছোট নাক ছিল মেয়েটার। আমি মেয়েটির পরিবারকে বলেছিলাম যে আমার ছেলের আগেও বিয়ে হয়েছে এবং আমার ছেলের সেই স্ত্রী কিছু সময়ের জন্য ছিল এবং তারপরে সে চলে যায়। মেয়েটি যখন বিয়েতে রাজি হয় তখন আমি রাকিবকে মেয়েটির ছবি দেখালাম। তখন সে তাকে বিয়ে করতে চায়নি। সে এত সাধারণ মেয়েকে বিয়ে করতে চায়নি। রাকিবের কথা শুনে আমি তাকে বকা দিয়ে বললাম চুপ করো। দিন দিন তুমি যেরকম কাজ করছো এই কাজগুলোর কারণে তোমার কখনোই বিয়ে করা উচিত নয়। কিন্তু আমি কতক্ষণ বসে তোমার যত্ন নেব? আমি চলে যাওয়ার পরে এমন কেউ তো থাকবে যার সাথে তুমি তোমার জীবন কাটাতে পারবে। এইসব কথা বলার সময় আমার চোখে অশ্রু চলে আসে। রাকিব আমার চোখে জল দেখে চুপ করে গেল এবং সে বিয়েতে রাজি হলো আর উঠে রুমে গেল।
কোথাও না কোথাও রাকিবের মনে কিছু না কিছু ছিল যা সে আমার কাছ থেকে লুকাচ্ছিল। কিন্তু এবার আমিও সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সত্যটা জানবো। আমি আগেই ভেবেছিলাম যে এবার মেয়েটিকে আমি ভরসা করব, কিন্তু তাকে বলবো না যে আমার ছেলের আগের স্ত্রীরা ভয়ে পালিয়ে গেছে। আমি তাকে ভালোবাসার সাথে বুঝিয়েছিলাম যে কোনো সমস্যা হলে আমাকে বলতে, আমি সেই সমস্যার সমাধান করব। আমার এবার বিয়ের পরিকল্পনা ছিল খুব সহজভাবে করতে হবে, এবং তারপর আমি খুব সহজভাবে বিয়ে দিয়েছিলাম। মেয়েটির নাম ছিল লিমা। মেয়েটি খুব মিষ্টি ছিল। আমার মেয়েও বলেছিল যে ভাইকে ভাইয়ের মতো ছেড়ে যেতে দিতে, কিন্তু আমি তাকে বলেছিলাম যে তোমার ভাইয়ের সাথে যদি কিছু সমস্যা হয় তবে তার সমাধান করা আমাদের কর্তব্য। এবার আমি খুব বেশি অতিথিকে আমন্ত্রণ জানাইনি, বাড়িতে মাত্র কয়েকজন অতিথি ছিলেন। যারা এসেছিলেন তারা আমার আত্মীয় ছিলেন না, তবে আমার কিছু বন্ধু ছিল যারা আমাকে চিনত। আমি তাদের এবং তাদের পরিবারকে বলেছিলাম। আমি লিমাকে রাকিবের ঘরে নিয়ে গেলাম। তাকে বিছানায় বসিয়ে দেওয়ার সময় আমি লিমার হাত আমার হাতে নিয়ে হালকাভাবে চেপে ধরলাম এবং বললাম, লিমা, আমি তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, আমার কথা খুব মনোযোগ সহকারে শোনো। লিমা অবাক হয়ে আমার দিকে তাকালো আর ভাবলো যে এখন কি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। আমি লিমাকে বুঝিয়ে বললাম যে রাকিব এই বিয়ে করতে রাজি ছিল না, খুব কষ্ট করে আমি তাকে বিয়ের জন্য রাজি করেছি। হয়তো রাকিব এসে তোমাকে ভয় দেখানোর চেষ্টা করবে যাতে তুমি তার কাছ থেকে পালাতে পারো, কিন্তু তুমি ভয় পাবে না। যাই হোক না কেন, আমাকে সবকিছু বলবে। তুমি তার ভয় দেখানো বা তার কথাতে পাত্তা দেবে না। লিমা আমার কথা শুনে মাথা নাড়ালো। আমি এতে সন্তুষ্ট হয়ে লিমাকে বিশ্রাম নিতে বলে বেরিয়ে এলাম। আমি আমার রুমে যাইনি, সীমা সোফায় শুয়েছিল। আমি সীমাকে তার রুমে পাঠিয়ে দিলাম। বললাম যে তুমি ঘুমাতে যাও, অনেক রাত হয়ে গেছে। সীমা রুমে যাচ্ছিল এবং যেতে যেতে সে বলেছিল যে মা, তুমি যা কিছু করছো সব ভুল করছো। তুমিও একদিন বুঝতে পারবে প্রতিটি সমস্যার সমাধান শুধু বিয়ে নয়, তুমি কোনো মেয়ের জীবন নষ্ট করতে পারো না। সীমা চলে গেলে আমি সোফায় শুয়েছিলাম। আমি মনে মনে আমার আল্লাহকে স্মরণ করছিলাম এবং প্রার্থনা করছিলাম যে হে আল্লাহ, এই রাতটি ভালোভাবে কেটে যাক। এমন নীরবতা ছিল যেন মনে হচ্ছিল এটা কোনো ঝড় আসার আগের মুহূর্তের নীরবতা। ঘড়ির টিকিটাও আমার মাথায় হাতুড়ির মতো লাগছিল। আমি আল্লাহকে ডাকছিলাম। তারপর আমি যা ভয় পেয়েছিলাম সেটাই ঘটল। লিমা চিৎকার করে বেরিয়ে এসেছিল এবং পাগলের মতো বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিল। আমি তাকে কিছুটা শান্ত করেছিলাম, কারণ সে কিছু বলার মতো অবস্থায় ছিল না। একটু শান্ত হলে সে ঘৃণা ভরে বলল যে আগে তোমার ছেলের মেডিকেল পরীক্ষা করানো উচিত ছিল। তুমি যদি এটা করতে তাহলে তোমাকে আর আমাকে এই দিনটা দেখতে হতো না। লিমা খুব বুদ্ধিমান ছিল, তার আর কোনো উপায় ছিল না। সে যে কোনো মূল্যে বিয়ে করার কথা ভেবেছিল। কিন্তু লিমা ও এই সম্পর্ক বজায় রাখতে পারেনি এবং সে রাকিবকে ছেড়ে চলে যায়। পরের দিন লিমার বাড়ি থেকে ফোন আসে ছেলে যাতে আমাদের মেয়েকে ডিভোর্স দিয়ে দেয়, অন্যথায় আমরা আদালত থেকেও এই কাজটি করতে পারি। আমি হতবাক অবস্থায় ফোন ধরে সোফায় বসেছিলাম, কারণ এখন কোনো অবস্থাতেই কেউ রাকিবকে গ্রহণ করতে রাজি ছিল না। আমি আগে যে পুত্র বধূদের নিয়ে এসেছিলাম সে ধনী পরিবারের ছিল এবং সুশিক্ষিত ছিল, কিন্তু লিমা একজন বিধবা ছিল আর সে দরিদ্র পরিবারের ছিল এবং খুব সুন্দর ছিল না। আমি আগেই লিমাকে সবকিছু বুঝিয়ে দিয়েছিলাম, এই কারণেই ব্যাপারটা এত খারাপ হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না যে আমার ছেলের মধ্যে কি অভাব ছিল। যে গহনা আমরা কনেকে দিতাম, কনের পরিবার বিয়ের দ্বিতীয় দিনে তা ফিরিয়ে দিত। আমি যৌতুক ও নিতাম না। তারপর ও কি এমন হতো যে এত সুন্দর শিক্ষিত ও ধনী ছেলেকে রেখেও মেয়েরা পালিয়ে যেত? ব্যাপারটা কি? আর তা কিভাবে জানা যায় তা ভেবে ভেবে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। রাকিব ও মুখ দিয়ে কিছু বলতে রাজি ছিল না। আমি যখনই এটা নিয়ে কথা বলার চেষ্টা করতাম সে উঠে বাইরে যেত। সে আমাকে কথা বলার সুযোগ দিত না। কিন্তু এখন আমি রাকিবের উপর সবসময় নজর রাখতে শুরু করি। তার প্রতিটি পদক্ষেপের দিকে মনোযোগ দিই যাতে কিছুটা আমি সূত্র পেতে পারি এবং সত্য কি সে সম্পর্কে জানতে পারি। কিন্তু তার অঙ্গভঙ্গি থেকে কখনোই মনে হয়নি যে তার মধ্যে অস্বাভাবিক কিছু আছে। সে অন্যান্য সব ছেলেদের মতো সাধারণ ছেলের মতোই ছিল। আমি কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না। একদিন বিরক্ত হয়ে আমি রাকিবের বন্ধুকে ফোন করলাম এবং বিদেশে থাকা ওই বন্ধুকে আমি জিজ্ঞেস করলাম, তুমি রাকিবের একমাত্র বন্ধু, যার সাথে রাকিব তার সমস্ত মনের কথা বলে। আমাকে রাকিব সম্পর্কে কিছু বলো, সে নিশ্চয়ই তোমাকে তার জীবন সম্পর্কে কিছু বলেছে। কিন্তু আমি তো এটা শুনে অবাক হলাম যে সে তার বন্ধুকে নিজের সম্পর্কে কিছু বলেনি, আর এটাই আমার কাছে খুব অদ্ভুত লাগছিল। সে কি তার বন্ধুকে বলেনি যে সে 3বার বিয়ে করেছে এবং তার 3 স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে? সে তার বন্ধুকে এই কথা জানায়নি যে তার সবচেয়ে ভালো বন্ধু ছিল। এটি আমার কাছে যথেষ্ট অদ্ভুত মনে হয়েছিল। তবে সম্ভবত সে বলেনি কারণ সে লজ্জিত হতে চাননি। যে বিয়ের রাতে তার স্ত্রী পালিয়ে যায় সেটাও 3 স্ত্রী। ধীরে ধীরে আরো 6 মাস পার হয়ে গেল। বাড়িতে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু আমি রাকিবকে নিয়ে খুব বিচলিত ছিলাম। বিয়ের প্রথম রাতেই কোণে পালিয়ে যায় কি কারণে? আমি আবার রাকিবের বিয়ের কথা ভেবেছিলাম এবং এবার আমি সত্যটি জানার সিদ্ধান্ত নিয়েছিলাম। এবার আমি মেয়েটিকে সবকিছু বলেছি, কিছু গোপন করিনি এবং এমন একজনকেও নিয়ে এসেছিলাম যার বিয়ে খুব প্রয়োজন ছিল, কারণ এরা খুব দরিদ্র ছিল এবং তার বাড়িতে 2টি ছোট ভাই ছিল। আমি মেয়েটিকে রাজি করিয়েছিলাম, মেয়েটির বাবা মাও রাজি হয়েছিলেন। আমি বলেছিলাম আজ থেকে তোমার ভাইদের পড়াশোনার খরচ আমার। কিন্তু আমি মেয়েটির বাবা মাকে বিয়ের আগে এই কথা বলিনি, শুধু মেয়েটিকে বলেছিলাম। মেয়েটি কিছুটা নার্ভাস ছিল, কারণ আমি বিয়ের আগে থেকে মেয়েটিকে সবকিছু বুঝিয়েছিলাম। প্রথমে সে খুব ভয় পেয়েছিল, তারপর সে নিজেকে সামলে নিয়ে বলেছিল যে যাই ঘটুক না কেন আমি এই বিয়ের জন্য প্রস্তুত। আমার ছোট্ট আত্মত্যাগ আমার ভাইদের জীবন তৈরি করবে, সুতরাং এতে কি ভুল আছে? যা কিছু ঘটুক আমি তা সহ্য করব। মেয়েটির নাম ছিল রুমানা। যদিও সে দরিদ্র পরিবার থেকে এসেছে, তবুও সে খুব সংস্কৃতিবান এবং বুদ্ধিমতী ছিল। আমার মন খুশি ছিল যে রুমানা যদি আমার পুত্রবধূ হয়ে আমার বাড়িতে থাকে তবে এটি আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় হবে। সংস্কৃতিবান হওয়ার পাশাপাশি রুমানা খুব সুন্দরও ছিল। আর এবারে বিয়েটা হয়েছে মসজিদে। সবকিছু ঠিকঠাক ছিল। আশ্চর্যজনকভাবে সেই রাত কেটে যায় এবং সকাল হয়ে যায়।
সকাল হওয়ার সাথে সাথে আমি ঘরের দরজায় কড়া নাড়লাম, কিন্তু কেউ দরজা খুলল না। আমি খুব চিন্তিত হয়ে গেলাম, কেউ দরজা খুলছিল না। কিছুক্ষণ পরে আমি ঘরের দ্বিতীয় চাবি নিয়ে এলাম এবং আমি নিজেই দরজা খুললাম। রাকিবকে রুমে কোথাও দেখা যায়নি। সম্ভবত সে বাথরুমে ছিল, কিন্তু আমার পুত্রবধূ মাটিতে অজ্ঞান হয়ে পড়েছিল। আমি দ্রুত ডাক্তারকে ডাকলাম। তারপর জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে সে বাইরে ছুটে যায় আর বলে, আমি এখানে থাকতে চাই না, আমি আমার বাবা মায়ের বাড়িতে যেতে চাই। আমি রুমানার হাত ধরলাম এবং বললাম, তুমি এমনটা করতে পারো না। আমি তো তোমাকে পুরো সত্য বলেছি এবং তুমি সব শুনেই রাজি হয়েছো, তাহলে তুমি এখন কেন এটা করছো? কিন্তু রুমানা আমার কোনো কথা শুনতে রাজি ছিল না। কাঁদতে কাঁদতে সে বলল, আন্টি দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি বাধ্য, আমি এখানে থাকতে পারবো না। চিন্তা করো না, আমি আমার বাবা মাকে কিচ্ছু বলবো না, আমি সবকিছু সামলে নেব, শুধু আমাকে এই বাড়িতে থাকতে বলবেন না। কিন্তু রুমানা, ঠিক কি হয়েছে আমাকে বলো, আমি সত্যটা জানতে চাই। রুমানা বলল, তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে তুমি আমাকে রাকিব সম্পর্কে কিছু বলতে চাইবে না। আমি যদি রাকিবের কথা বলি তবে সে আমাকে মেরে ফেলবে। আমি আমার জীবন নিয়ে চিন্তা করি না, কিন্তু রাকিব আমার ভাইদেরও ছেড়ে দেবে না। দয়া করে আমাকে যেতে দিন। তার চোখে এমন সহানুভূতিশীল অভিব্যক্তি ছিল যে আমি তাকে থামাতে পারিনি। রুমানা চলে গেছে আর আমি অপেক্ষা করছিলাম হয়তো অল্প সময়ের মধ্যে রুমানার বাবা মায়ের কাছ থেকে ফোন আসবে। কিন্তু এরকম কিছুই ঘটেনি। হয়তো রুমানা তার বাবা মাকে কিছু বলেনি। রাকিবের তৃতীয় স্ত্রী পরদিন ডিভোর্স দাবি করেছিল, কিন্তু আমি বুঝতে পারছি না যে রুমানা এমন কিছু করেনি। এর অর্থ রুমানা কেবল আমার ছেলের স্ত্রী ছিল। আমি রাকিবের চেকআপ করাতে চেয়েছিলাম, কিন্তু রাকিব কখনোই এটি করতে দেয়নি। তাই একদিন আমি রাকিবের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিলাম। অরবিন্দ গভীর ঘুমে যাওয়ার সাথে সাথে আমি ডাক্তারকে ফোন করলাম। ডাক্তার রাকিবের কিছু নমুনা নিয়ে বললেন যে রিপোর্ট আসার সাথে সাথে আমি আপনাকে বলবো। ডাক্তার চলে গেলেন এবং তারপর আমি অধীর আগ্রহে রাকিবের রিপোর্টের জন্য অপেক্ষা করলাম। পরের দিন ডাক্তার আমাকে ফোন করলেন এবং তিনি বলেছিলেন যে রাকিব সম্পূর্ণ স্বাভাবিক এবং তার সমস্ত রিপোর্ট স্বাভাবিক এসেছে। আমি ভাবলাম, রাকিব যদি স্বাভাবিক থাকে তাহলে বিয়ের প্রথম রাতেই তার স্ত্রীরা পালিয়ে যায় কেন? রুমানার বাবা মা আমাকে অনেক শ্রদ্ধা করতেন, হয়তো তারা সত্যটা জানতেন না। তারা ভেবেছিলেন আমি তাদের মেয়েকে বাড়িতে নিয়ে যেতে এসেছি। আমাকে দেখে রুমানা ভয় পেয়ে গেল। সে আমার পাশে অল্প সময় বসেছিল এবং ঘরের ভিতরে চলে যায়। আমাকে দেখে রুমানা বলল, আন্টি আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমি তোমার বাড়িতে থাকতে পারবো না, তাহলে তুমি আমাকে নিতে এসেছো কেন? আমি রুমানাকে খুব ভালোবেসে আমার পাশে বসালাম এবং তার সামনে হাত জোর করে বললাম, তুমি এখন আমার আশার শেষ আলো। আমার ছেলে কি অভাব আছে তা কেবল তুমি বলতে পারো। একজন অসহায় মা হাত জোট করে তোমার কাছে ভিক্ষা চাইছে, দয়া করে অস্বীকার করো না। আমার চোখে জল দেখে রুমানা আমার হাত ধরে বলল, আন্টি আমি অসহায়, দয়া করে আমার সামনে হাত জোট করবেন না। রুমানা যখন কোনোভাবেই সত্য বলতে রাজি হয়নি, তখন আমি রুমানাকে বললাম, ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমি নিজের চোখেই দেখব। কিন্তু তুমি তো আমাকে সাহায্য করতে পারো, তাই না? তুমি আজ রাতের জন্য আবার আমার ছেলের ঘরে থাকো, আমি নিজের চোখে পুরো সত্যটা দেখব। প্রথমে রুমানা ভয় পেয়েছিল, কিন্তু আমি অনেক কিছু বুঝিয়ে বললাম যে আমি তোমার সাথে থাকবো, তোমার কিছু হবে না। সে রাজি হয়ে গেল। আমি রুমানাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। আমি আবার রুমানাকে কোণে বানিয়ে রাকিবের ঘরে বসিয়ে দিলাম। আমি আগেই রাকিবকে ফোন করেছিলাম যে রুমানা বাড়ি এসেছে, তুমি অফিস থেকে তাড়াতাড়ি চলে এসো। আজ আমি বাড়িতে থাকবো না, তোমার খালার স্বাস্থ্য খারাপ, আমি সেখানে যাচ্ছি এবং সারা রাত সেখানে থাকবো। আমার কথা শোনার পর রাকিব শুধু হ্যাঁ বলে উত্তর দিল এবং ফোন কেটে দিল। আমি রাকিবের ঘরে লুকিয়েছিলাম এবং আজ আমি নিজের চোখে সবকিছু দেখতে চেয়েছিলাম। ঠিক তখনই দরজা খোলার শব্দ হলো এবং রাকিব ঘরে প্রবেশ করল। সুসজ্জিত শাড়ি পরে বসে থাকা রুমানার দিকে এক নজর তাকিয়েছিল সে। তারপর কিছু না বলে বাথরুমে চলে গেল। সুমন এমন ভাবে ভয়ে বসেছিল যেন সে এখনই উঠে পালিয়ে যাবে। আমিও নিঃশ্বাস বন্ধ করে পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করছিলাম। হঠাৎ বাথরুম থেকে এক নারীর চিৎকারের আওয়াজ আসতে শুরু করে।